শিক্ষাক্ষেত্রে দুর্নীতির আবহে শুধুমাত্র নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে তা কিন্তু নয়, শিক্ষার আধিকারিকদের নামও জড়িয়েছে। আর সেই কথা মাথায় রেখে, মানে সামনেই তো 26শে নির্বাচন রয়েছে, সেই 26শে নির্বাচনের কথা মাথায় রেখেই কি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে শাসক দল ঘনিষ্ঠ সংগঠনগুলি ভেঙে দেওয়া হলো? রাজনৈতিক মহলে কিন্তু এই প্রশ্ন দাগ কাটছে। আমি যে জানি না তা নিয়ে আমি আর কথা বলবো কি করে? তো আমায় জানতে হবে, তো জেনে বলতে পারবো পার্টির সিদ্ধান্ত পার্টি নিয়েছে। দুর্নীতির কালি লেগেছে বাংলার শিক্ষাক্ষেত্রে। লড়াই চলছে আদালতে, লড়াই চলছে মাঠে ময়দানেও। ঠিক এই আবহেই দলের অধ্যাপক ও শিক্ষক সংগঠন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল। বৃহস্পতিবার রাতেই তৃণমূলের তরফে সমাজ মাধ্যমে জানানো হয়, সাংগঠনিক রদবদলের বিষয়টি মাথায় রেখে ওয়েবকুপা, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য ও জেলা কমিটিগুলি অবিলম্বে ভেঙে দেওয়া হচ্ছে। উৎসব শেষের পরে রাজ্য ও জেলা কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে। কেন এই সমস্ত কমিটি ভাঙা হলো, কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে জল্পনা স্রোত রাজ্য রাজনীতিতে। এতেই বাড়তি মাত্রা জুড়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যিনি নিজেই তৃণমূলের শিক্ষা সেলের চেয়ারম্যান এবং অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভাপতি পদে ছিলেন। অধ্যাপক সংগঠন, শিক্ষক সংগঠন, এটা কি রিফরমেশন হবে? এখন তো ডিসলভ করা হলো। হ্যাঁ, আমি এটা জানি না, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধনী খুবই ব্যস্ত আছে, ফলে সেটা জানি না, সেই নিয়ে আমি এখন কথা বলতে পারবো না। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পরে তৃণমূলের শিক্ষক ও অধ্যাপক সংগঠনের পরিচালনার দায়িত্বে আসেন ব্রাত্য বসু। কিন্তু ধীরে ধীরে সংগঠনের অন্দরের টানাপোড়েন মাথাচাড়া দেয়। বিশেষ করে অভিষেকপন্থী বলে পরিচিত ওয়েবকুপার প্রাক্তন সহসভাপতি মণিশঙ্কর মণ্ডল ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের প্রাক্তন কার্যকারী সভাপতি প্রীতম হালদারকে বহিষ্কারের সিদ্ধান্তে জলঘোলা হয় ব্যাপক। গেম চেঞ্জার দাদা আখ্যায়িত করে আমি গোটা কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার লাগিয়েছিলাম। এই বিষয় নিয়ে আমাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফোনে থ্রেট করেন এবং পরবর্তী সময় আমাকে এবং সাবধানও করা হয় যে এরকম ভুল করলে আমাকে দল থেকে বের করে দেওয়া হবে। আপনাকে সরাসরি আক্রমণ করছেন যিনি মন্ত্রী বীরবা হাঁসদাকে জিজ্ঞেস করুন, কলকাতা শহরে যদি কেন ছুঁচো, ইঁদুর বা ভামবেড়াল কেন বেড়ে যাচ্ছে, আমি কি কথা বলবো? আমি তো কোনো মন্ত্রী বলতে পারবো। বিষয়টিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে দড়ি টানাটানি বলে ধরে নেয় রাজনৈতিক মহলের একাংশ। বিতর্কের জল কি এবার কমিটির অবলুপ্তি পর্যন্ত করালো? রাজ্য সরকার যে নমিনি, কলেজের গভর্নিং বডি হোক, বিশ্ববিদ্যালয়ের ইসি হোক, কোর্ট হোক, সেনেট, সিন্ডিকেট, সমস্ত জায়গায় দেখবেন এরা বসে থাকে, অথচ এরা শিক্ষকদের নিয়ে একটা কথাও বলে না। এরা হচ্ছে যে পদ পাওয়ার জন্যই করে। সুতরাং এইভাবে তো নিশ্চয়ই সংগঠন চলে না। কালীঘাটে হচ্ছে শিক্ষা মুখ দপ্তর চালাচ্ছে, তাহলে শুধুমাত্র এই অলংকারের শিক্ষামন্ত্রী পদ রেখে কেন নিজেকেই বা ছোট করছেন? আত্মসম্মান বোধ থাকলে পদত্যাগ করুন। সে কথাটা পড়াশোনা করে যে বড় কথা নয়। যোগ্যতা মানে পড়াশোনা জানা নয়, যোগ্যতা মানে প্রতিষ্ঠানকে পরিচালনা করবার দক্ষতা, সেটা নেই এদের। মূলত দলের মধ্যে দ্বন্দ্বের জন্যই নতুন করে তৈরি করা হবে ওয়েবকুপা এবং শিক্ষক সংগঠন। একদল বিরুদ্ধপন্থী যারা বিক্ষুব্ধ, তাদেরকে ফেরাতেই আপাতত এই সংগঠন বন্ধ করে দেওয়া বলে সূত্রের খবর। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। বহিরাগত অনুপ্রবেশ রুখতে পুজোর সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হস্টেল বন্ধ রাখতে হবে, এই মর্মে নির্দেশ এসেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। শুধু তাই নয়, বিষয়টা কার্যকর হচ্ছে কিনা, ঠিক মতন মানা হচ্ছে কিনা, সেটা পুলিশকে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। আর যাদবপুরের নিরাপত্তার স্বার্থে পুলিশ কমিশনারকে একটি রিপোর্ট দিয়েছেন ডিসি SSD এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য ন্যূনতম 230টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর প্রয়োজনীয়তা রয়েছে। হস্টেলে র্যাগিংয়ের জেরে প্রথম বর্ষের পড়ুয়ার অপমৃত্যু, ক্যাম্পাসে পুকুরের জলে পড়ে ছাত্রীর মৃত্যু, বহিরাগতদের আনাগোনা, শিক্ষামন্ত্রীকে নিগ্রহের অভিযোগ। বাংলার উচ্চশিক্ষার উৎকর্ষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বারে বারে জড়িয়েছে বিতর্কে। এই আবহেই পুজোর ছুটিতে বহিরাগতদের রুখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তার অপ্রীতিকর ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার দুর্গাপুজোর ছুটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতে কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে, তার জন্য নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সঙ্গে এই ছুটিতে বন্ধ থাকবে মেন হোস্টেলও। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের
ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে যাদবপুরের সব হস্টেল বন্ধ করতে হবে। হোস্টেলে তালা আছে কিনা তা খতিয়ে দেখবে যাদবপুর থানার পুলিশ। পুজোর ছুটির সময় কোনো বহিরাগত যাতে ক্যাম্পাসে না ঢুকতে পারে তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিতে পারবে। পুজোর ছুটি মিটলে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক করবেন। ক্লোজ সার্কিট ক্যামেরা সহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ওই বৈঠকেই। পরবর্তী শুনানিতে সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে হোস্টেলটা হচ্ছে সমস্ত কিছুর অবৈধ কাজের আতুরঘর। 30টা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এক নিয়ম, আর একটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এত কড়াকড়ি, এত বিধিনিষেধ, নিয়ম কানুন। তাহলে বিচারপতিও, মাননীয় বিচারপতিও জানেন যে ওই বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে কারা কিভাবে নৈরাজ্য চালাচ্ছে। কিছুদিন আগে যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে জলে ডুবে মৃত্যু হয় ইংরেজি স্নাতকের 3য় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে মদ্যপানের আসর তুলতে গিয়ে এক নিরাপত্তারক্ষী আক্রান্ত হন বলে অভিযোগ। ঠিক এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতার পুলিশ কমিশনারকে একটি রিপোর্ট দিয়েছেন ডিসি এসএসডি বিদিশা কলিতা। সূত্রের খবর, সেই রিপোর্টে ক্যাম্পাস জুড়ে 230টি ও মেইন হোস্টেলে 60টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কথা বলা হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার অ্যাক্সেস থাকবে যাদবপুর থানার কাছে। এছাড়া ক্যাম্পাসের সুরক্ষায় স্থায়ী পুলিশ আউটপোস্ট বসানোরও পরামর্শ দিয়েছেন ডিসি। ওখানে বহু ক্ষেত্রে বহিরাগতরা বেলেল্লাপানা করে, সব জানে প্রশাসন, সব জানে যাদবপুর পরিচালন সমিতি, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়। সরকারের কাছ থেকে কোনো সিকিউরিটি গার্ড এবং সিসিটিভির ব্যাপারে পয়সা পাওয়া যায়নি। অর্থাৎ যদি সিকিউরিটির এই প্রশ্নগুলোকে না রিজলভ করা যায় তাহলে শুধুমাত্র হোস্টেল বন্ধ করে বা ক্যাম্পাস কিছু বন্ধ করে এই সমস্যার সমাধান হবে না। যাদবপুর ক্যাম্পাসে 230খানা ক্যামেরা দরকার, মেন হোস্টেলে দরকার 60টা ক্যামেরা। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কি এই পরিমাণ ক্যামেরা বসাতে পারবে? টাকা কোত্থেকে আসবে? প্রশ্ন তুলছেন অনেকেই। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, যাদবপুর, কলকাতা। 62 বছর বয়সে রিটায়ার করলেন ভারতের বহু যুদ্ধের সৈনিক, পাকিস্তানের দুঃস্বপ্ন MiG-21 চণ্ডীগড়ের বিমানঘাটি থেকে শেষবারের মতো উড়ল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে দেওয়া হলো বর্ণাঢ্য ফেয়ারওয়েল। বাংলা মা দুর্গাকে স্বাগত জানাতে তৈরি। চতুর্থীতে মানুষ পথে নেমেছেন, আর এদিনই থামল 62 বছরের কর্মজীবন। ভারতীয় বায়ুসেনা থেকে অবসর নিল MiG-21 যুদ্ধ বিমান। ভারতীয় বায়ুসেনার লেজেন্ড, একের পর এক যুদ্ধ বা অভিযানে শত্রুর বুকে কাঁপুনি ধরানো MiG-21 এবার প্রাক্তন। যে চণ্ডীগড় বেসে ভারতের মাটি ছুঁয়েছিল MiG-21, সেই চণ্ডীগড় বেস থেকেই অবসর নিল সে। 1962 সালে বায়ুসেনায় অন্তর্ভুক্তি। 1965 সালে ভারত পাক যুদ্ধ থেকে নিজের খেল দেখাতে শুরু করে MiG-21। 1965 ভারত পাক যুদ্ধে পাকিস্তানের মার্কিন যুদ্ধ বিমানের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই। 1971 ভারত পাক যুদ্ধে বাংলাদেশের জন্মে গুরুত্বপূর্ণ ভূমিকা MiG-21-এর। 1999 কার্গিল যুদ্ধে রাতের অন্ধকারে প্রতিপক্ষের উপর হামলা চালায় MiG-21। 2019 বালাকোট এয়ার স্ট্রাইক। MiG-21-এ চড়ে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান মাটিতে নামিয়ে দেন গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান। 2025 অপারেশন সিঁদুর, গুরুত্বপূর্ণ ভূমিকা MiG-21-এর শেষ বড় অপারেশন। यह एक ऐसा फाइटर जेट रहा जिसने अपने लंबे ऑपरेशनल लाइफ में हर तरह के रोल इसने निभाए हैं। इसको बर्ड ऑफ ऑल सीएम ऐसे ही नहीं कहा जाता है कि MiG-21 ने हर उड़ान के साथ भारत के भविष्य को और भी मजबूत किया है। MiG-21 অবসরের দিন আবেগে ভাসছেন মহাকাশচারী শুভাংশু শুক্লা। ভারতীয় বায়ুসেনায় থাকার সময় দীর্ঘদিন MiG-21 উড়িয়েছেন। মহাকাশযান ওড়ালেও MiG-21 শুভাংশুর মনে একটা আলাদা জায়গা করে রেখেছে। एयरक्राफ्ट फ्लाई करते करते आपका जीवन भी उसी के साथ बीत रहा है, आप भी सीखते हैं, आप भी आगे बढ़ते हैं। तो मुझे लगता है कि इट इज़ वेरी enlightening for anybody, and for me I would say it is a personal journey of my growth along with the aircraft. So I'm feeling great to be here. আক্রমণ বা রক্ষণ, ভারতীয় আকাশ সীমায় দাপট দেখিয়েছে MiG-21।
তবে সাফল্য যেমন আছে তেমন কিছু বিতর্কও আছে। কর্মজীবনে বারবার ক্র্যাশের খবর, পাইলটের মৃত্যু জানান দিচ্ছিল মিগ-21-এর বয়স হয়েছে, কিন্তু বুড়ো হারেও কম ভেলকি দেখায়নি মিগ-21। আর কেউ জানুক বা না জানুক, ভারতের শত্রুরা সেটা খুব ভালো করে জানে। এই এয়ারক্রাফট কোন লড়াই দেখেনি? এই এয়ারক্রাফট সমস্ত লড়াই, 1971-এর লড়াই দেখেছে, কার্গিলের লড়াই দেখেছে, এমনকি এই অপারেশন সিন্দুর হলো সেখানেও মিগ-21 কিন্তু উড়েছিল, এবং সমস্ত সময় মিগ-21 কিন্তু এই ভারতের বায়ু যে সীমান্ত সেটা কিন্তু গার্ড করেছে মিগ-21। আকাশে তেরঙ্গা উড়িয়ে 62 বছরের কর্মজীবন শেষ করল মিগ-21। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশে পুশব্যাক করা 6 জনকে ভারতে ফেরাতে হবে, এরকমই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি সোনালী বিবি সহ 6 জনকে বাংলাদেশে পুশব্যাক করা যাবে না। যে আবেদন করা হয়েছিল সেই আবেদন আদালতে খারিজ হয়ে গেল। আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে ক্ষমা চাইতে হবে, যদিও পাল্টা উত্তর দিয়েছে বিজেপিও। সোনালী বিবি সহ 6 জনকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ। কেন্দ্রের সিদ্ধান্ত খারিজ করে 4 সপ্তাহের মধ্যে তাদের দেশে ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী কাজের সূত্রে দিল্লিতে থাকতেন। স্বামী ও 8 বছরের ছেলেকে নিয়ে গত কয়েক বছর ধরে রোহিণী এলাকায় থাকতেন সোনালী। পরিবারের দাবি সেখানে কাগজ কুড়ুনি ও পরিচারিকার কাজ করতেন তিনি। 18 জুন বাংলাদেশি সন্দেহে হঠাৎই তাদের আটক করে দিল্লির কেএন কার্জুমার্গ থানার পুলিশ। তারপর সোনালী সহ 5 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের পুলিশ সোনালীদের গ্রেপ্তারও করে। জোর করে সোনালীকে ওপারে ফেরত পাঠানোর অভিযোগে আদালতে মামলা দায়ের হয়। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ মামলার শুনানিতে জানিয়েছে, সোনালীদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল। কেন্দ্রকে অবিলম্বে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। তার জন্য 4 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। যখন এই কেসটা আমরা লড়ছিলাম তখন আমাকেও ব্যক্তিগতভাবে বিজেপির আইটি সাইকেল থেকে নানা রকম ভাবে অপদস্থ করা হয়েছিল এবং আমার পরিবারকে অপদস্থ করা হয়েছিল। আজকে এসে এই রায় পুরো প্রমাণ হলো যে সত্যের জয় হলো। হাইকোর্টের এই নির্দেশে খুশি পরিবারের লোকজন। দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, না জানি না জাজ করি, একবার বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়, আমার বাড়ি পার করে বীরভূম। আর এতে রাজ্য সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছে সিপিএম ও কংগ্রেস। এটা আরেকটা ইঙ্গিত যে পশ্চিমবঙ্গে কত বড় সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুপ্রবেশের তত্ত্বটা তিনি হাজির করেছেন। অনুপ্রবেশের তত্ত্বটা তিনি বিজেপি আরএসএস এর হাতে অস্ত্র দিয়ে দিয়েছেন। হাইকোর্টের নির্দেশে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে বলেছে। কেন পশ্চিমবঙ্গ সরকার বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে তাদেরকে ফিরিয়ে আনতে পারলেন না? পরিযায়ীদের নিয়ে ভোটের রাজনীতি হচ্ছে, পরিযায়ী বিপদে পড়লে সেখানে মমতা ব্যানার্জি হাত উঠিয়ে নিচ্ছে। যদিও এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে ক্ষমা চাওয়ার দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে এফআরআর যে ডিপোর্টেশন সেটা সম্পূর্ণ অবৈধ। বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ, বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে, হাইকোর্টের এই থাপ্পড়, আগে তো ক্ষমা চাওয়া উচিত। অনুপ্রবেশকারী বিতাড়ন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থার অভিযান কোনো মতেই থামবে না। এর থেকে বোঝাই যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে প্রচারের অনেকটা অংশ জুড়ে থাকবে এই পুশব্যাক বিতর্ক। শ্রাবন্তী সাহা ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এবার রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে মাঠ চুরির অভিযোগ, তাও আবার জানেন সরকারি মাঠ চুরির অভিযোগ আসছে। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে এই অভিযোগ সরাসরি পূর্ত দফতরে জানিয়েছে কংগ্রেস। অভিযোগ যে তার নতুন বাড়ি তৈরির জন্য তিনি এই মাঠ ব্যবহার করেছেন এবং কার্যত দখল করে নিয়েছেন বলা চলে, কিন্তু মন্ত্রী এই অভিযোগ অস্বীকার করছেন। গরু, কয়লা, বালির পর অভিযোগে এবার মাঠ চুরি। অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে। মন্ত্রীর বিরুদ্ধে যে মাঠ দখলের অভিযোগ উঠেছে তার মালিকও রাজ্য সরকার।
মালদার মোথাবাড়ির চৌরঙ্গি এলাকায় পিডব্লিউডির ওই মাঠের মধ্যে দিয়ে রয়েছে একটি পিচ ঢালা রাস্তাও। মাঠের একপাশে জায়গা কিনে সদ্য প্রাসাদোপম বাড়ি তৈরি করেছেন সাবিনা ইয়াসমিন। অভিযোগ, এর পরে মাঠের একদিকের বিস্তীর্ণ জায়গা দখল করে জেসিবি দিয়ে ভরাট করা হয়। মাঠের অংশ দখল করেই সাবিনা ইয়াসমিন রাস্তা তৈরি করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মালদা জেলা কংগ্রেসের তরফে বিডিও, BLLRO, মোথাবাড়ি থানা এবং পিডব্লিউডিকে এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে। মোথাবাড়ির মানুষের যেটা দাবি ছিল যে এই পিডব্লিউডি মাঠে একটা কলেজ গড়ে উঠুক, সেইখানে বাড়ির সামনে যে পিডব্লিউডির মাঠ পড়ে আছে সেইখানে তিনি জবরদখল রাস্তা করছেন। মাঠ দখল বিতর্ক নিয়ে সরব হয়েছে সিপিএম। সরকারি জমি দখল নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিজেপিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জমি দখলের উন্নয়ন তাতে সামিল হয়েছেন সাবিনা ইয়াসমিন। তাই ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানায় সাবিনা ইয়াসমিনের এই যে পিডব্লিউডি দখল করেছে তার বিরুদ্ধে ধিক্কার জানায়। সরকারি ক্ষমতার অপব্যবহার করে তিনি ব্যক্তিগত কাজে লাগাচ্ছে। তৃণমূল সরকারের আমলে শুধু সাবিনা ইয়াসমিন কেন, তৃণমূলের কোন নেতার হচ্ছে যে এর থেকে বাদ আছে, কোন স্তরের নেতা বাদ আছে? কংগ্রেস অভিযোগ করেছে, এবার এনকোয়ারি করে আদৌ সেই কমপ্লেনের সত্যতা আছে কি না সেটা দেখবে। যদি কমপ্লেনটা জাস্টিফাইড হয় তাহলে অ্যাকর্ডিং টু যা লয়ে আছে সেইটাই হবে। মাঠ দখলের অভিযোগ মানতে নারাজ সাবিনা ইয়াসমিন। তার দাবি, কংগ্রেস ভিত্তিহীন অভিযোগ তুলছে। কমপ্লেন তো করতেই পারে, ওদের তো কাজ নাই, এমনি তো ময়দানে তো নাই কাজ, তো কিছু নাই। মানুষ পিডব্লিউডি রাস্তার উপরে রাস্তা করবে না তো কোথায় করবে? এই অভিযোগ ভিত্তিহীন, তারা রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে মানে একটা কি বলবে, একটা ভিত্তিহীন কমপ্লেন করে দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। মোথাবাড়িতে সবাই এই মাঠকে পিডব্লিউডির মাঠ বলেই চেনে। বিভিন্ন জনসভা বা অনুষ্ঠানও সচরাচর এই মাঠেই হয়। মন্ত্রীর বিরুদ্ধে সেই মাঠ দখলের অভিযোগ নিয়ে তাই এলাকায় রাজনৈতিক বিতর্ক চরমে উঠেছে। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূলের ভাইকে জনরোষের হাত থেকে বাঁচাতে গিয়ে খোদ মার খেল পুলিশ, এমনকি ভাঙচুর করা হলো পুলিশের গাড়িও। পূর্ব বর্ধমানে জামালপুরের ঘটনার এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূল বিজেপি কাজিয়া তুঙ্গে। স্থান বদলায়, কাল বদলায়, বদলায় না শুধু পুলিশের মার খাওয়ার ছবিটা। রাজ্যে ফের আক্রান্ত ঊর্ধ্বধারী। শুধু মার খাওয়াই নয়, ভাঙচুর হলো পুলিশের গাড়িও। ঘটনাস্থল এবার পূর্ব বর্ধমানের জামালপুর। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে জনরোষের মুখে পড়েন তৃণমূল পরিচালিত বেরুক গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওর শেখ চাঁদ। এই শেখ চাঁদেরই দাদা এলাকার বাহুবলী তৃণমূল নেতা শেখ ফিরোজ। অভিযোগ, জমি দখল, লুটতরাজ থেকে সন্ত্রাস, সবকিছুই অবলীলায় চালাতো ফিরোজ। আর এসবেই মদত দিত ভাই শেখ চাঁদ। ফিরোজ গা ঢাকা দেওয়ায় ভাইকে সামনে পেয়ে গণধোলাই দেন এলাকাবাসী। এই খবর পেয়ে আক্রান্তকে উদ্ধারে গেলে রেহাই পায়নি পুলিশও। মারলো তারা কি কোনো রাজনৈতিক দলের কর্মী? দলের লোক, সাহাবুদ্দিনের দলের লোক মেরেছে। ওটা কোন দল? ওটা মেহবুব খানের দল। মানে দলটা কোনটা, সিপিএম না তৃণমূলের? আচ্ছা, ওরাই কি মারধর করেছে? ওরাই মারধর করেছে। প্রশাসনের উপর কোনো আস্থা নেই, কারণ এই প্রধানের স্বামী এবং তার ভাই এলাকার মসজিদের সম্পত্তি, স্কুলের সম্পত্তি সব কিছু দখল করেছে, এমনকি অবৈধ বালি কারবারেও তারা যুক্ত। এলাকায় যেভাবে অনৈতিক কাজ করেছে, অবৈধ কাজ করেছে, তাতে প্রশাসনের কর্তাও মদত ছিল। তাই প্রশাসন তাদের উদ্ধার করতে যে মার খেয়েছে। যে কোনো বিষয়, পারিবারিক যে কোনো বিষয় গণ্ডগোল হলেই আমাদের উপর, তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়। এটা আমরা যতদূর খোঁজ নিয়ে জেনেছি এটা সম্পূর্ণ পারিবারিক বিষয়। দুদিন আগেও বাংলার দিকে দিকে আক্রান্ত হয়েছিল পুলিশ। কোচবিহার, ডোমকল থেকে সিউড়ি, সব জায়গাতেই কর্তব্য পালনের সময় মার খেতে হয় আইন রক্ষককে। কেন বারবার সাধারণের রোষ আছড়ে পড়ছে ঊর্ধ্বধারীর গায়ে? আদৌ কি বদলাবে এই অসুখ? পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। মালদা মুর্শিদাবাদ নয়, গঙ্গা ভাঙনের কবলে এবার হুগলির শ্রীরামপুর। নেহেরুনগর কলোনির বাসিন্দারা তারা আতঙ্কে এই পুজোর মধ্যে ভাঙন আতঙ্ক গ্রাস করছে যেন সর্বত্র। আপনাদেরকে জানিয়ে রাখি, সিদ্ধেশ্বরী তলা থেকে মাহেশ, সর্বত্রই এই ভাঙন আতঙ্ক। শ্রীরামপুরে গঙ্গায় ভাঙন।
মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, লালগোলা, জলঙ্গি ভাঙনের তাণ্ডব দেখে প্রত্যেক বছর। ভাঙনের গ্রাসে সব হারিয়ে নিঃস্ব হতে হয় গঙ্গাপাড়ের বাসিন্দাদের। মুর্শিদাবাদ মালদা পেরিয়ে এবার ভাঙন আতঙ্ক এগোচ্ছে শ্রীরামপুরের দিকে। গঙ্গাপাড়ের ভাঙন ধীরে ধীরে ধ্বংস করছে সব। ভয়াবহতার চিত্র শ্রীরামপুরের নেহেরুনগর কলোনিতে। স্থানীয় সূত্রে খবর, সিদ্ধেশ্বরীতলা থেকে মাহেশ পর্যন্ত গঙ্গার ধারে রাস্তায় বড় ফাটল বেড়ে রাস্তার বড় অংশ বসে গিয়েছে গঙ্গার দিকে। যে কোনো মুহূর্তে সম্পূর্ণ ভেঙে তলিয়ে যেতে পারে গঙ্গায়। রাস্তা ভেঙে গেলে হুহু করে গঙ্গার জল ঢুকে পড়বে এলাকায়। ভাঙন রোধে প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না নিলে বিপদে পড়ার আশঙ্কায় শ্রীরামপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ড। যে ট্যাঙ্কিটা রয়েছে, এই ভাঙনে যদি ট্যাঙ্কিতে কিছু অসুবিধা হয় তাহলে আশেপাশে বাড়িতে অনেক ক্ষতি হবে এবং অনেক লোক মারা যেতে পারে। অতএব এইটা সরকারের উচিত এটা খুব তাড়াতাড়ি এটা একটা রিকভারি করা। এই রাস্তা তো পুরো নেমে গেছে, রাস্তাটা যা ছিল তার থেকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক নেমে গেছে। এক সপ্তাহের মধ্যে রাস্তা বিরাট নেমে গেছে, রাস্তাটা পুরো বসে গেছে এবং লোকজন এখানে আসতে পারছে না। হয়েছে, তবে বহুদিন ধরে এটাকে কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না, যার জন্যই এই অবস্থা। এবং চারিদিকে ফাটল দেখা দিয়েছে এবং যখন তখন ভেঙে চলে যেতে পারে এবং উইন্ডেডও হতে পারে। ভাঙন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিংয়ের। এটা নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। এটা একদম বাস্তব সত্য কথা যে এই গঙ্গা ভাঙন নিয়ে প্রশাসন তৎপর আছে, কিন্তু যেভাবে গঙ্গার পাড়গুলো ভাঙন ধরছে আমরা খুব আতঙ্কিত। ইরিগেশন ডিপার্টমেন্ট এটা নিয়ে খুব সিরিয়াস আছে। আশা করছি খুব তাড়াতাড়ি এটা সলভ হবে। গঙ্গার পাড়ের শহর শ্রীরামপুর। ভাঙনের আশঙ্কা ছিল বরাবরই, দুর্যোগ বাড়লেই বাড়ে আতঙ্ক। অচিরেই জমি বাড়ি হারানোর ভয়, প্রশাসনের দিকেই তাকিয়ে বাসিন্দারা। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।